বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি টেন্সের উপরে পার্ট ওয়ান ভিডিও করেছি, আজকে পার্ট টু। তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটা গুরুত্বপূর্ণ টেন্স। সব টেন্সই গুরুত্বপূর্ণ, তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গুরুত্বই সবচেয়ে বেশি। আমরা যদি ইংরেজি বইগুলো পড়ি তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরে বাক্য বেশি। যাই হোক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শুধু একটা টেন্সই নয়, এর মধ্যে আবার বেশ কিছু বিভাজন আছে। যেমন গত ভিডিও অর্থাৎ টেন্স পার্ট ওয়ান, সেখানে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের করা অর্থে টেন্স আলোচনা করেছি। আজকে আলোচনা করব হওয়া অর্থে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হওয়া অর্থে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হওয়া অর্থে অর্থাৎ আমরা বাংলা বাক্যে বলে থাকি যে সে একজন ডাক্তার, তুমি একজন ছাত্র, সে আমার বন্ধু, আমি অসুস্থ, সে সুস্থ, সে লম্বা, সে খাটো, এরকম বাক্যগুলো বলে থাকি। কিন্তু এগুলোতে কোনো বাংলা ক্রিয়াপদ উল্লেখ থাকে না, কারণ বাংলা বাক্যে, বাংলা ব্যাকরণে ক্রিয়াপদ দুই ধরনের থাকে, প্রকাশ্য ক্রিয়া এবং অপ্রকাশ্য ক্রিয়া। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হই, হও, হন, হস এই ক্রিয়াপদগুলো উজ্জ্ব থাকে। তবে তাহলে আমরা বুঝবো কি করে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? আমরা যখন দেখব যে বাংলা বাক্যে এরকম হই, হও, হন, হস অর্থাৎ এই ধরনের কোনো ক্রিয়াপদ উল্লেখ নাই, ক্রিয়াপদ ছাড়া বাংলা বাক্য, তখনই আমরা মোটামুটি ধরে নেব যে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে হওয়া অর্থে সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তবুও আমি এই বাংলা রূপটা এখানে লিখছি। বাংলা রূপ যেগুলো যদি উজ্জ্ব থাকে তবুও আমি লিখছি যে হই, হয়, হন, হস, হও, হই, হয়, হন, হস, হও ইত্যাদি। তো ইত্যাদি ক্রিয়াপদগুলো যদি আমরা সেই বাক্যগুলোতে খুঁজে বের করবার চেষ্টা করি তাহলে সেই ওইগুলি পাওয়া যাবে। তবে এগুলো সাধারণত উজ্জ্ব থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই যে আমি একজন ছাত্র। এইখানে আমি একজন ছাত্র বলছি, কিন্তু এখানে আমি সর্বনাম, অর্থাৎ এটা সাবজেক্ট বা কর্তা, একজন এটা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ বিশেষণ, ছাত্র এটা হলো নাউন বা বিশেষ্য। তাহলে এখানে ক্রিয়াপদ কোথায়? ক্রিয়াপদ ছাড়া এটা আমরা জানি, উই নো ভেরি ওয়েল দ্যাট নো সেন্টেন্স ক্যান বি মেড উইদাউট এনি ভার্ব। তাহলে ভার্ব ছাড়া যদি কোনো সেন্টেন্স না হয়, সেটা বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে, ইন এভরি ল্যাঙ্গুয়েজ নো সেন্টেন্স ক্যান বি মেড উইদাউট এনি ভার্ব। বাট হিয়ার ইন দিস বাংলা সেন্টেন্স উই ডু নট ফাইন্ড এনি পার্টিকুলার ভার্ব। এখানে কোনো ভার্ব নেই। তাহলে কি এটা বাক্য নয়? এটা অবশ্যই বাক্য, কারণ সেই ক্রিয়াপদটা লুকিয়ে আছে, অপ্রকাশ্যে আছে। আমি আগে বলেছি যে ক্রিয়াপদ বাংলা ব্যাকরণে দুই ধরনের, যেমন প্রকাশ্য ক্রিয়া, অপ্রকাশ্য ক্রিয়া। এখানে আমি, হই কথাটা উজ্জ্ব আছে। এটা আমাদের বাংলা ভাষার একটা ঐতিহ্য, বাংলা ভাষার বিশেষ বৈশিষ্ট্য যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে হই, হও, হন, হস এই ক্রিয়াপদগুলো আমরা উল্লেখ করি না, বলার সময়ও না, লেখার সময়ও না। তবে আমরা জানি যে ওই হই, হন, হস এগুলো, এই ক্রিয়াপদগুলো এই ধরনের বাক্যে অপ্রকাশ্যে থাকে। তবে খুঁজে বের করলে তারা বের হবে। তো যাই হোক, তো এই ধরনের টেন্সে যদি আমরা
বাক্য গঠন করতে চাই, বাংলা থেকে ইংরেজি করতে চাই, তাহলে গঠন প্রণালী কিরকম হবে? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন, আমি সংক্ষিপ্ত ব্যবহার করছি, এক্সটেনশন অর্থাৎ বাড়তি অংশ। আমি আগে গতকালই গত ভিডিওতে একটা উদাহরণ দিয়েছিলাম যে জনৈক ডিগ্রি কলেজে ইংরেজি শিক্ষক ইংরেজি প্রফেসরকে মজা করে জিজ্ঞেস করেছিলাম যে আই এম এ টিচার, এটা কোন টেন্স? তিনি বলেছিলেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমি হেসেছিলাম, যার ফলে সে একটু অসম্মানিত বোধ করে সে জিজ্ঞাসা করলো কেন আমারটা কি ভুল হয়েছে। আসলে উনি খেয়াল করেন নাই বা ওইভাবে তাকে কেউ বলে নাই বা কোথাও ওইভাবে বলা ছিল না, বিধায় তার ওই ভুলই থেকে গেছে তার ওই জীবনের ওই পর্যন্ত। যেমন এখানে দেখছো তোমরা যে সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার, এই অ্যামিজার দেখেই তো ছাত্রছাত্রীরা মনে করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে তা নয়, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা মনে রাখতে হবে, কন্টিনিউয়াস বলতে আইএনজি যুক্ত ভার্ব থাকতেই হবে। আর এখানে অ্যামিজার ছাড়া, সেখানে কন্টিনিউয়াস টেন্স বানাতে গেলে অ্যামিজারের পরে বা আইএনজি যুক্ত ভার্ব থাকতে হবে। যেমন আই অ্যাম রিডিং এ বুক, তাহলে আই অ্যাম এর পরে রিডের সাথে আইএনজি যুক্ত, তাহলে আর একটা ভার্ব থাকতে হবে, আইএনজি যুক্ত ভার্ব, তবেই সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু এখানে অ্যামিজার ছাড়া আর কোনো ভার্ব নেই, তাহলে এই অ্যামিজার এরা নিজেরাই এখানে মূল ভার্বের কাজ করছে এবং এরা সবাই প্রেজেন্ট ফর্ম। এম ইজ আর এগুলো টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু বি মানে হওয়া, এখানে হওয়া অর্থে এগুলো হওয়া ক্রিয়াপদ। এম মানে হই, ইজ মানে হয়, আর মানে হও, ইজ আবার হন অর্থেও হয়। যাই হোক, তো এখানে আমরা দেখলাম যে অ্যামিজার এগুলো হেল্পিং ভার্ব নয়, এরা টু বি ভার্ব, এরা নিজেরাই মূল ভার্ব এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করে। এরা যখন নিজেরা মূল ভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ টু বি ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং হেল্পিং ভার্ব রূপে ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝবো কি করে যে কখন তারা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? যখন দেখা যাবে অ্যামিজার ছাড়া আর কোনো ভার্ব বাক্যে নেই, তাহলে বুঝতে হবে যে এই অ্যামিজার নিজেরাই মূল ভার্ব। তাহলে অ্যামিজারের তো প্রেজেন্ট ফর্ম এবং অ্যামিজার পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার এবং পাস্ট পার্টিসিপল হলো বিন, BEEN, বিন। তাহলে অ্যামিজার ছাড়া যেহেতু আর কোনো ভার্ব নেই, আইনজি যুক্ত ভার্ব নেই, তাহলে এর দ্বারা প্রেজেন্ট টেন্স হওয়া অর্থে বোঝায়। তাহলে আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। আর এখানে একটা জিনিস বলা দরকার যে তাহলে এম কার সাথে বসে? এম প্লাস আইয়ের সাথে এম বসে। থার্ড পারসন সিঙ্গুলার এর সাথে বসে ইজ, আর বাকি সবার সাথে আর বসে। তাহলে তোমাদের সুবিধার্থে আমি এটা অ্যামিজার কে কার সাথে বসে সেটা বলে দিচ্ছি। এম শুধু আয়ের সাথেই বসে, এটা আর কারোর সাথে বলবে না। এম শুধুই আই এর সাথে বসে। আর ইজ কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কি বোঝায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি, শি, ইট বা কারোর নাম, অর্থাৎ আমরা যেগুলো ছিল ফার্স্ট পারসন, তুমি তোমরা বাচক যেগুলো সেকেন্ড পারসন, আর আমরা তুমি তোমরা ছাড়া ভাবে আছে যারা থার্ড পারসন তারা। তাহলে সে অর্থাৎ হি, শি, ইট, তারপরে কোনো প্রাণীর নাম, যদি নাম যত আছে যদি নাম বলা যায়,
আর সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে ইজ বসবে। আর বাকি সবার সাথে আর বসবে, ইউ এর সাথে আর বসে, উই এর সাথে আর বসে, দের সাথে আর বসে, অর্থাৎ প্লুরাল হলেই আর বসবে, প্লুরাল হলেই আর বসবে। যেমন উই আর, ইউ আর, দে আর, করিম অ্যান্ড রহিম আর, এরকম প্লুরাল হলেই আর বসবে। আর এম বসে আয়ের সাথে, শুধুই আয়ের সাথে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে ইজ বসে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। এখন আমরা দু একটা উদাহরণ লক্ষ্য করি। যেমন করিম একজন ডাক্তার। আচ্ছা, করিম, এখানে হয় কথাটা উজ্জ আছে। করিম, আমরা জানি যে করিম আমি এবং তুমির মধ্যে পড়ে না, তাহলে এটা থার্ড পার্সন, এবং করিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে করিম হলো সাবজেক্ট, লিখলাম করিম। তারপর অ্যামিজারের যে কোনো একটি, আগে আমি গঠন প্রণালী দিয়েছি যে করিম একজন ডাক্তার, তাহলে করিমের সাথে ইজ হবে, যেহেতু এম হবে না, কারণ এম শুধু আয়ের সাথে বসে, আর করিম তো প্লুরাল নয়, করিম সিঙ্গুলার এবং থার্ড পার্সন, এই জন্য ইজ বসলো। তাহলে একজন ডাক্তার, তাহলে করিম ইজ এ ডক্টর, করিম ইজ এ ডক্টর। এখন যদি বলতে চাই আমি একজন গায়ক, তাহলে আমি একজন গায়ক। এখানে আমরা জানি আমি ইংরেজি আই, আর আগেই বলেছি আয়ের সাথে বসে এম, তাহলে আই অ্যাম একজন হলো এ, আই অ্যাম এ, গায়ক ইংরেজি সিঙ্গার, SINGER, সিঙ্গার। আই অ্যাম এ সিঙ্গার, তাহলে আমি একজন গায়ক। এখন যদি বলি যে তোমরা আমার বন্ধু, হ্যাঁ, তোমরা আমার বন্ধু। প্রিয় শিক্ষার্থী, আগেই বলেছি যে এখানে হই, হো, হন, হস এগুলো উজ্জ থাকে। তোমরা হওয়ার কথা ছিল তোমরা হও আমার বন্ধু। তাহলে এখানে যেহেতু এই বাংলা ভাষার বৈশিষ্ট্যগত কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হই, হও, হন, হস এগুলো অপ্রকাশ্যে থেকে, তাই আমি এটা লিখলাম না। তাহলে তোমরা ইংরেজি কি? ইউ। ইউ দ্বারা তুমি এবং তোমরা উভয়ই বোঝায়। ইউ, তাহলে ইউ এর সাথে ইজও বসে না, এমও বসে না, তাহলে ইউ আর আমার মাই ফ্রেন্ডস, যেহেতু প্লুরাল, এখানে তোমরা আমার বন্ধু, তোমরা যদি হয়, যদি বলি তুমি আমার বন্ধু, তাহলে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড হতো। কিন্তু তোমরা যেহেতু প্লুরাল, এই জন্যে ইউ দ্বারা তুমিও বোঝায়, তোমরাও বোঝায়, এখানে ইউ লিখেছি। তোমরা তাহলে বোঝালে তো একাধিক, অর্থাৎ প্লুরাল বোঝায় বলে ফ্রেন্ডস লেখা হয়েছে। ইউ আর মাই ফ্রেন্ডস, তোমরা আমার বন্ধু। তো প্রিয় শিক্ষার্থী, আবার এগুলোর অ্যাফার্মেটিভ নেগেটিভের ব্যাপার আছে, যেটা আমি একসঙ্গে একটু অ্যাফার্মেটিভ গঠন প্রণালীটা হলো সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস এক্সটেনশন। আর নেগেটিভ হলে নেগেটিভ, এটা খুব সোজা, শুধু আমি যার উপরে নট বুঝবি, সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস নট প্লাস এক্সটেনশন। এখন ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, সেই
আবার ইন্টারোগেটিভও দুই প্রকারের, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। সেই ক্ষেত্রে এই হেল্পিং এই টু বি ভার্বগুলো অর্থাৎ am, is, are প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক নোট অফ ইন্টারোগেশন। আর নেগেটিভ ইন্টারোগেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ হলে যথারীতি am, is, are প্লাস সাবজেক্ট প্লাস not প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সেখানে চার প্রকারের গঠন প্রণালী দেওয়া হলো। অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস am, is, are প্লাস এক্সটেনশন। নেগেটিভ সাবজেক্ট প্লাস am, is, are এরপরে নট বসালে নেগেটিভ হয়ে যাবে, নট প্লাস এক্সটেনশন। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, যেহেতু ইন্টারোগেটিভ দু ধরনের, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ am, is, are প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। নেগেটিভ ইন্টারোগেটিভ am, is, are আগে যথারীতি সাবজেক্টের আগে, তারপরে সাবজেক্টের পরে নট প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। অর্থাৎ এই নটটা সাবজেক্টের পরে যাবে। এখন আমি প্রত্যেকটার একটা করে উদাহরণ দেব, বা একই উদাহরণ আমি চারটার মধ্যেই ব্যবহার করতে পারি সবাই রক্ষা করতে গিয়ে। যেমন আমি একজন কৃষক, এটাকে যদি মূল বাক্য ধরি তাহলে I am a farmer, আমি একজন কৃষক। এটাকে নেগেটিভ করি তাহলে হবে I am not a farmer, I'm not a farmer। যদি ইন্টারোগেটিভ করি আমটা আগে আসবে, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ am I a farmer? আচ্ছা, এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, অর্থাৎ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে যথারীতি হেল্পিং টু বি ভার্বটা আগে আসবে am I, তারপরে নট, গঠন প্রণালী লাগিয়ে দিয়েছি am I not a farmer। তো এরকম এভাবে সমাজ জগতে যত বাক্য আছে, যেমন হি ইজ এ টিচার, সেটাকে আমরা হি ইজ নট এ টিচার, ইজ হি টিচার, ইজ হি নট এ টিচার, এরকম যত বাক্য আমি যারা অজেবদা বানানো যাবে সবগুলোই একই কায়দায় একই নিয়মে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করা যাবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এই বিষয়টা সম্পর্কে পরিষ্কার হয়েছ। তো এইখানে আবার সেই আরেকটু সমস্যা রয়ে গেল, যেটা আমি এখন বলবো। সে যেমন কন্ট্রাক্টেড ফর্ম নামে একটা ব্যাপার আছে, সংক্ষিপ্ত রূপ কন্ট্রাক্টেড। যেমন am প্লাস নট, এটাকে দুভাবে লেখা যায়। earned
অথবা and এটা হলো ইনফর্মাল and এটাই বেশি প্রচলিত সংযুক্ত করলে আর্নড যেহেতু am একটা ইরেগুলার হেল্পিং ভার্ব সেক্ষেত্রে আর্নড ব্যবহার করা হয় আবার ইজ হয় ইজ প্লাস নট এটার কন্ট্রাক্টেড ফর্ম হলো isn't আবার আর প্লাস নট aren't হয় তো এগুলো কন্ট্রাক্টেড ফর্ম এগুলো আর একটা ব্যাপার আছে যে নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেই সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের আগে বসবে আর যদি সরি নাউন হয় আর যদি সাবজেক্ট হয় প্রোনাউন হয় তাহলে নটটা পরে যাবে তার একটা উদাহরণ আমি দিচ্ছি যেমন সে কি অসুস্থ নয় এটা একটা বাক্য আমি যদি বলি যে রবি কি অসুস্থ নয় তাহলে একটা জিনিস লক্ষ্য করতে হবে সি প্রোনাউন রবি নাউন তাহলে এটা আমরা যদি ওই নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে ইজ হি নট ইল এভাবে লেখা যাবে ইজ হি নট ইল আর যেহেতু রবি নাউন সাবজেক্টের নাউন সেক্ষেত্রে নটটা আগে আসবে যেমন টু বি ভার্বটা আগে বসবে ইজ নট যেহেতু এটা নাউন সাবজেক্টের নাউন ইজ নট রবি ইল প্রিয় শিক্ষার্থী নিয়মটা আবারও বলছি নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা যদি কন্ট্রাক্টেড ফর্ম না ব্যবহার করি নট আলাদা লিখতে চাই আলাদা নট এবং টু বি ভার্ব আলাদা লিখি তাহলে আমাদেরকে এই নিয়মটা খেয়াল করতে হবে যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট আলাদা থাকলে এই সাবজেক্টের পরে নট বসে যেমন এখানে সে হলো হি প্রোনাউন ইজ হি নট সাবজেক্টের পরে নট বসেছে আর এখানে লক্ষ্য করছি যে এই বাক্যে সাবজেক্ট হলো একটা নাউন অর্থাৎ রবি একজন ব্যক্তির নাম এটা নাউন সে সাবজেক্ট নাউন হওয়ার কারণে নটটা সাবজেক্টের আগে বসেছে ইজ নট রবি ইল আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই পার্থক্যটা বুঝতে পেরেছ এখন আমি আলোচনা করব মালিকানা অর্থে মালিকানা বা আছে অর্থে যেমন আমরা বলি যে আমার একটি বই আছে করিমের একটি বাড়ি আছে তোমার একটি গাড়ি আছে এই যে আছে তাহলে আমার একটি বাড়ি আছে তার মানে আমি ওই বাড়িটির মালিক তাহলে এই ধরনের বাক্য আমরা সচরাচর ব্যবহার করে থাকি এবং আমরা বইতে পড়ে থাকি তাহলে অনেক সময় এই বাক্যগুলো বিশেষ করে ইংরেজি বাক্যগুলো ছাত্রছাত্রীকে দ্বিধার মধ্যে ফেলে দেয় কারণ এর গঠন দেখে ওই বাক্য ইংরেজি বাক্য দেখে যেমন হ্যাভ হ্যাজ
দেখে তখনই তারা বিভ্রান্ত হয়, তারা মনে করে সেই অ্যামিজারের মতো অবস্থা। অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে করে অনেক ছাত্রছাত্রী। আর হ্যাভ হ্যাজ দেখলে মনে করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। হ্যাভ হ্যাজ দেখলে তারা অনেক সময় মনে করে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আসলে তা নয়। সেই অ্যামিজারের মতোই হ্যাভ হ্যাজ যখন একমাত্র ভার্ব হিসেবে কোনো বাক্যে বসে, তখন তারা তাদের দ্বারা প্রেজেন্ট তারা মূল ভার্ব হিসেবেই বসে, একমাত্র ভার্ব হিসেবে বসে, তখন সেই অ্যামিজারের মতো তারা মূল ভার্ব হিসেবে বসে। আর অ্যামিজার হলো প্রেজেন্ট ফর্ম, আর সরি হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট ফর্ম। আর এই হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড এবং পাস্ট পার্টিসিপল হ্যাড। তাহলে যখন হ্যাভ হ্যাজ একমাত্র ভার্ব হিসেবে কোনো বাক্যে বসবে, আমরা বুঝবো সে দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেটা মালিকানা অর্থে, অর্থাৎ কোনো কিছু আছে, কোনো ব্যক্তির কোনো কিছু আছে অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই ক্ষেত্রে আছে বাংলা বাক্যে আছে শব্দটি বাংলা বাক্যে আছে শব্দটি একমাত্র ক্রিয়াপদ হিসেবে বসে। এছাড়া এ ধরনের বাক্যে আর কোনো ক্রিয়াপদ থাকে না। তো প্রিয় শিক্ষার্থী, আমি এটার গঠন প্রণালী দেখিয়ে দিচ্ছি। এ ধরনের বাক্য আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব। সাবজেক্ট স্ট্রাকচার, subject plus have, has plus extension। তো এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। এখন এটাকে যদি নেগেটিভ একবারে একসঙ্গে আমি এর নেগেটিভ অ্যাফার্মেটিভ গুলো বলে দিই। নেগেটিভ যদি করি তাহলে subject plus have, has plus not plus extension। এটা যদি আমেরিকান ইংরেজি ক্ষেত্রে একটু এটা গঠন প্রণালীটা ভিন্ন। সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন। এটা এরকম হতে পারে। এটা হলো ব্রিটিশ। হ্যাভ হ্যাজ এর পরে নট দিলে সরাসরি এটা হলো ব্রিটিশ ইংলিশ। আর যখন সাবজেক্টের ডু নট বা ডাজ নট দিয়ে প্লাস হ্যাভ ব্যবহার করবো, তখন সেটা আমেরিকান ইংলিশ হয়ে যাবে। এই দুইটাই আমাদের, এই নিয়ম দুটোই আমাদের দেশে গ্রহণযোগ্য এবং প্রচলিত। আর ইন্টারোগেটিভ করতে গেলে সে ঠিক ইন্টারোগেটিভ করতে চাইলে যেমন অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ আমি সংক্ষেপে লিখছি প্রিয় শিক্ষার্থী। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ যেমন হ্যাভ public has plus subject plus extension
নোট অফ ইন্টারোগেশন। এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ সংক্ষেপে লিখছি, করতে চাই, তাহলে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন হবে। আর যদি আমরা আমেরিকান ইংলিশটা ব্যবহার করে থাকি, আমেরিকান ইংলিশ, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডু ডাজ যে ব্যবহারটা ওভাবে করতে হবে। যেমন আমেরিকানের ব্যাপারটা একটু বলছি, যেমন এটা হবে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট plus have plus extension plus note of interrogation, and আবার যদি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করা যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে do oblique does plus subject plus have plus extension plus note of interrogation। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা গঠন প্রণালীগুলো খেয়াল করবে, আর আমি এগুলোর উদাহরণ দেব, কয়েকটা উদাহরণ দেব এটার। যেমন এখানে আরেকটা কথা বলা দরকার যে হ্যাভ হ্যাজ কার সাথে বসে, থার্ড পারসন সিঙ্গুলার এর সাথে হ্যাজ, বাকি সবার সাথে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ আর বাকি সবার সাথে হ্যাভ বসবে। আশা করি তোমরা কষ্ট করে এগুলো মনে রাখবে। তাই আমি এখন উদাহরণ দিচ্ছি যে করিমের একটি বাড়ি আছে, তাহলে করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় হ্যাজ হবে। করিম হ্যাজ এ হাউস, করিম হ্যাজ এ হাউস। তো এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে হবে করিম হ্যাজ নট এ হাউস। আর আমেরিকান নিয়মে যদি আমরা করতে চাই, আমেরিকান নিয়মে, তাহলে করিম does not have a house। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, করিম হ্যাজ নট এ হাউস, এখন এখানে ডাজ নট দেওয়ায় হ্যাভ হয়ে গেল কেন? এটা ঠিক ইয়ার মতো যে সেই যেহেতু হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে আর ডাজও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, তাহলে ডাজ যেহেতু ব্যবহার করা হলো, তাই পরের যে মূল ভার্ব, সেটা যে পরে যে মূল ভার্বটা আসবে সেই ভার্বটা বেস ফর্ম, এটা সেটাই হবে, হ্যাভ হলো বেস ফর্ম। তাই করিম ডাজ নট হ্যাভ এ হাউস,
এটা হবে না যে করিম ডাজ নট হ্যাজ এ হাউস, তা হবে না। তাহলে এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইয়েস যুক্ত করা হয়েছে, ডুর সাথে ইয়েস যুক্ত করে ডাজ হয়েছে, তাই এখানে আর হ্যাজ হবে না, হ্যাভ হবে। আর এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করি, ঠিক একই বাক্যকে, যে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, তাহলে হবে হ্যাজ করিম এ হাউস, করিমের কি একটি বাড়ি আছে। আর যদি নেগেটিভ, আর এটাই যদি আমেরিকান নিয়মে করি, ওইটাই আমেরিকান, তাহলে আমেরিকান, তাহলে হবে ডাজ করিম হ্যাভ এ হাউস। আমেরিকান নিয়মে হলো এরকম, ডাজ হওয়ায় হ্যাভ রয়েছে, আগেই বলেছি। এখন যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে হ্যাজ করিম নট এ হাউস, আর আর যদি আমেরিকান নিয়মে করতে চাই, আমেরিকান ইংলিশে যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে হবে ডাজ, যেহেতু এখানে করিম নাউন, তাহলে নটটা আগে বসবে, ডাজ নট has Korim not a house, does not Korim have, does not Korim have a house। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম প্রথম যে ভিডিওতে যে টেন্স পার্ট 1, তাতে আমরা করা অর্থে আলোচনা করেছিলাম, করা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেটা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করলাম হওয়া অর্থে এবং মালিকানা অর্থে হওয়া অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং মালিকানা বা আছে অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখতে থাকবে, এবং এগুলো বাসায় তোমরা নিজেরা চর্চা করবে। কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে কমেন্টে তোমরা সেটা লিখবে, এবং তোমরা যদি মনে করো যে এই ভিডিওগুলো আরও তৈরি করা উচিত তোমাদের সুবিধার্থে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমার আমি উৎসাহিত বোধ করি। আর এই সব আয়োজন তোমাদের জন্যে। If you think I should make a further videos, you should like, comment, share and subscribe, and also will invite your friends to enjoy these videos, and as a result I'll be inspired, and I'll make some more necessary videos to do no more. May Allah bless you. Thank you very much. Allah Hafiz.